প্রিয় দর্শক, স্বাগত সবাইকে ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ৯৯ ভাগ জেগে থাকা মানুষকে। ৯৯ ভাগ বললাম এই কারণে যে আমার জানা মতে ১% রাখলাম যারা মুমূর্ষু, যারা হসপিটালে রয়েছেন, তারাও জানা মতে যে তারাও টিভিটা খুলে আজকের খেলাটা দেখেছেন। বাকি সবাই জেগে আছেন আজকে রাতে। তাদের সবাইকে স্বাগত, অভিনন্দন মাশরাফি টিম, বাংলাদেশ টিমকে। এত চমৎকার খেলা দেখার পর আসলে আজকে লাভ বক্স বা আড্ডার অনুষঙ্গগুলো পাল্টে যায়, বিষয়গুলোও পাল্টে যায় এবং আড্ডার ধরনটাও বদলে যায়। যাই হোক, আজকে আমাদের সাথে আড্ডা দিতে হাজির হয়েছেন এবং আমাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তাকে ভূমিকায় এই কথা বলবো যে আমাদের দেশে খুব গর্বের বা অহমিকার একটা ব্যাপার থাকে কোনো একটা অ্যাচিভমেন্টের পর। এই মানুষটির ভেতরে সেই সেই ব্যাপারটি নেই এবং খুব শ্রদ্ধায় নুয়ে থাকার মতো, যে যত বড়ই হন উনি খুব ডাউন টু আর্থ সবসময়, সর্বক্ষেত্রে। এবং তার কাছে এই বিষয়টা অনেকখানি শেখার। তিনি আমাদের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত বিজ্ঞ একজন সঙ্গীত পরিচালক, ইমন শাহ। দাদা কেমন আছেন? খুব ভালো। কেমন আছেন আপনি? জি ভালো। আজকে আমার শোতে প্রথম, কোনো শোতে প্রথম দাদাকে পেলাম এবং আজকে ওই যে বললাম যে অফেয়ারে যে আলাপটি হচ্ছিল যে আজকে ক্রিকেটের এই মানে বিস্ময়কর একটা ব্যাপার, যে অসাধারণ, অসাধারণ। আপনি কোন পর্যায় থেকে খেলা দেখছিলেন? এবং আমি প্রথম থেকেই দেখছিলাম। মানে আমি একদম কন্টিনিউ করছিলাম না, বাট আই ওয়াজ আপডেটিং দ্য স্কোরস। হ্যাঁ, স্কোরের সাথে আপডেট ছিলাম। তো ডেফিনেটলি বাংলাদেশের শুরু অবস্থাটা একেবারেই ভয়াবহ। একদম মন ভেঙে গেল যে, কারণ রান খুব একটা বেশি করতে পারেনি নিউজিল্যান্ড, চেস করার মতোই আমাদের জন্য। তারপরে তো আই ওয়াজ রিয়েলি রিয়েলি আপসেট। হ্যাঁ, তার দেখিনি খেলা। তারপর আমার এক ডিরেক্টর বদরুল আলম সৌদ ভাইয়ের বাসায় গিয়েছি একটা কাজের জন্য, আমার পাড়াতেই থাকে। তো সে ক্রিকেট ফ্রিক। আমি বললাম যে ধুর, আজকে খেলা। বলে না না ব্রাদার, সম্ভাবনা দেখা দিচ্ছে। তারপর দেখলাম যে সুন্দর জুটি, তখন তাদের সাকিব আরিয়ের জুটি তখন 50+। আচ্ছা ঠিক আছে, এখন আশা তার তখন যাক। এবং ঠিক লাভ বক্স শুরুর আগ মুহূর্তে আমাদের এই বিজয়ের খবরটা আসলেও খুব আনন্দের এবং সবকিছু কাজের শিডিউলগুলো কিন্তু পাল্টে যায় সারা বাঙালি। রাইট রাইট। এই খেলার যখন একটা জয়ের ব্যাপারটা থাকে। যাই হোক, এখনকার কাজের ব্যস্ততা এবং কেমন আছেন, কি নিয়ে আছেন? আমি তো ম্যাক্সিমাম ফিল্মের কাজটাই করি, ফিল্মের কাজই করছি। বেশ কয়েকটা ছবির কাজ শেষ করলাম। ঈদের কয়েকটা ছবির কাজ এখনও শেষ পর্যায়ের কাজ চলছে, আবার ঈদের পরে কিছু কাজ শুরু হবে এবং ঈদের আগে দিয়ে কিছু নাটকের কাজ করতে হয়, যেটা কিনা আমি আগে রেগুলারলি করতাম। কিন্তু সামহাও খুব দুঃখের বিষয়ই বলবো যে বাজেটের কারণে প্রডিউসার বা ডিরেক্টররা মিউজিক ডাইরেক্টরদেরকে অ্যাফোর্ড করতে পারছে না। আচ্ছা, তারা স্টক মিউজিক দিয়ে নাটকের এই প্রসঙ্গটা আসছিলাম, আমি একটু ডিটেইলি শুনতে চাই ইমন ভাই। কারণ হচ্ছে আমাদের দেশে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কালচারটা নতুনভাবে পুনরুদ্ধার করেছেন আপনি। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আমি স্যালুট জানাতে চাই। পাশাপাশি এই জায়গাটা আসলে মানুষের মানে টেস্টটা, আপনি প্রডিউসারের যে কথা বললেন যে ঠিক বাজেটটা কমে আসে ঠিক এই জায়গাটায় দিয়ে, মানে এটাতে এটা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ টোটালটা বডিটা দাঁড়ায়, যেহেতু টুকটাক মিউজিকের সাথে আছি বা অনুসরণ করি, সেই বিষয় থেকে বলবো যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশি এই কন্টেন্টে, নাটক বলি, সিনেমা বলি, যে কোনো কিছুতে ব্যাকগ্রাউন্ডটা কতটা গুরুত্ব দেওয়া উচিত? এটা আসলে কি, আমি যদি আমার জায়গা থেকে বলি, অনেকে হয়তো বা ভাববেন যে বাড়িয়ে বলছি। হ্যাঁ, আসলে তা না। দেখেন তানভীর ভাই, আপনি একটা, এটা হচ্ছে একটা মানে গয়না, একটা অলংকার, একটা চলচ্চিত্রের বা একটা ছবির, সেটা শর্ট ফিল্ম হোক, টেলিফিল্ম হোক বা ফিচার ফিল্ম, মানে আমাদের সিনেমার প্রদর্শিত 35mm তো এখন আর নেই, যাই হোক আমাদের যেটা আমরা ফিচার ফিল্ম বলি, সেটাই হোক, এটা হচ্ছে একটা গয়না এবং আপনার সিচুয়েশনটাকে আপলিফট করার জন্যই আবহ সঙ্গীত। এবং এটা যে কত বড়, আপনি অনেক হলিউডের ছবিতে, আমি একদম ম্যাক্সিমাম এক্সাম্পলটা আমি আপনাকে দেই। একটা বিখ্যাত একটা ছবি হোম অ্যালোন, এটা পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। অত্যন্ত লো বাজেটের একটা ছবি ছিল। একটা বাচ্চাকে, একটা বাচ্চাটা রুমের মধ্যে, প্যারেন্টসরা ভুলে ওকে ক্রিসমাসে চলে যায়, দুইটা চোর আসে, একদম ফুল কমেডি ছবি।
সেই ছবির কম্পোজার, মিউজিক কম্পোজার, আমরা কি ভাবি লো বাজেট ছবি, সবই লো বাজেট, সবকিছু ইয়ে করব। সেই ছবির মিউজিক কম্পোজার ছিলেন মানে দি লেজেন্ড জন উইলিয়াম, যে কিনা স্টার ওয়ার্স, জজ, ইটি, স্টিভেন স্পিলবার্গের সবগুলি ছবি, জর্জ লুকাসের সবগুলি ছবির কম্পোজার যিনি, অ্যান্ড যে কিনা সবচেয়ে হাইয়েস্ট পেইড কম্পোজার অফ অল টাইম এখন পর্যন্ত। হি হ্যাজ গট 50 অস্কার নমিনেশন সো ফার। ওয়াল্ট ডিজনির পরে 50 অস্কার নমিনেশন, মানে ওয়াল্ট ডিজনির পরে হি ইজ দি সেকেন্ড হাইয়েস্ট। হ্যাঁ, তাকে কিন্তু নিয়েছে। তার মানে এটা কি, কতখানি ইম্পর্টেন্ট ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, তারা ডিরেক্টর প্রডিউসার বুঝতে পেরেছে যে না, ছবি যত লো বাজেটই হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এক্সেলেন্ট হতে হবে, আদারওয়াইজ এই ছবির প্রাণ পাবে না। অ্যান্ড দ্যাট মুভি বিকেম এ হিস্ট্রি। সো এটাই একটু আসলে। ইমন ভাই, সহ্য করেন কিভাবে আসলে এই যে এত বারবারই মানুষদের যখন মিটিং হয়? আমি খুব ভাবি যে ধরা যাক ছোটখাটো বা আমরা যারা কাজ করি, বিভিন্ন মানুষের সাথে তো আসলে সিটিং দিতে হয় বা কথা বলতে হয়। তো ফিল্ম এত বিশাল মিডিয়া বাংলাদেশের, যাই বলি আজকে আজ বিশাল মিডিয়া, এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন প্রডিউসার, ডিরেক্টরস, একটু বলেন না যে তাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা, এই দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্সটা কেমন? বোঝাতে হয় অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কারণ কি, ভালো না হলে, ভালো লাগার জায়গাটা না থাকলে এখনো কন্টিনিউ করতাম না, ডেফিনেটলি অন্য কিছু বেছে নিতাম। বিটার এক্সপিরিয়েন্স সব জায়গাতেই থাকবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের মানে প্রফেশনটাকে এত প্যাশনেটলি লাভ করি, এটা থেকে যতই আঘাত পাই না কেন আবারও ফিরে ফিরে ওখানেই যাই। সো হ্যাঁ, কিছু কিছু লোক আসে খুব বিরক্তিকর, কিছুই বোঝে না, বোঝাতে চায়। হ্যাঁ, আবার কিছু কিছু ডিরেক্টর অ্যাট দি সেম টাইম যাদের কাছ থেকে না অনেক কিছু শিখেছি, এবং তাদের কারণে, যেমন এক্সাম্পলই দেই, উনি আমার খালু হতে পারেন, দিলীপ বিশ্বাস, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস। হ্যাঁ, তার কাছ থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কি, আসলে ফিল্মের সঙের মিউজিক কি হবে এবং ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হওয়া উচিত, এবং গানের সাথে ব্যাকগ্রাউন্ডের যে লিঙ্কটা, সেই কিন্তু আমাকে হাতে ধরে বুঝিয়েছে। আমি তারই একটা ছবি, দেবাশিস বিশ্বাসের পরিচালনা ছিল, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাট দিলীপ আঙ্কেলের ডেফিনেটলি সুপারভিশন ছিল। ওইখানের যে থিম সংটা, একটা বিয়ের বাড়ির গান, সেখানে সে আমাকে একদম মাত্রা দিয়ে দিয়ে বলে যে এত 4 মাত্রায় শাবনূর হেঁটে আসবে, এখানে তুমি একটা ব্যাং দিবে, এরপরে রিয়াজের লুক হবে, এখানে দুইটা বেলস যাবে, তারপর একটা নাচের মিউজিক হবে 216, একদম এইভাবে ডিভিশন করে দিত, সে শর্ট ডিভিশন করে দিত। সো তাদের কাছ থেকে, যেমন সুভাষ দত্তের সাথে আমি কাজ করেছি, গাজী মাজহুলান আঙ্কেলের সাথে কাজ করেছি, আজিজুর রহমান আঙ্কেলের সাথে কাজ করেছি, চাষী নজরুল ইসলাম, ওরে বাপ, আরেকজন বিশাল ব্যক্তিত্ব। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেগুলো আমি এগুলো অ্যাপ্লাই করতে পারছি। আবার অনেকে ডেফিনেটলি নতুন এসছে, অনেক কিছু জানে না, আবার জানে না, আবার এটাকে জাহির করতে চায় যে অনেক। একেবারে পারিবারিক বলয়, ধরা যাক আপনি ছেলেবেলায় যাদের কোলে উঠেছেন বা যাদের হাত ধরে খুনসুটি করেছেন, তারা আমরা বা আপনার সমসাময়িক অনেকে ভাবতে পারেন না, বা সেটা ভাবার অবকাশ নেই, যেহেতু পারিবারিকভাবেই আপনারা যেই। তো এই পরিচয়টা আসলে কতটা ব্যারিয়ার তৈরি করে নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে, ইমন সাহা আলাদাভাবে হয়ে ওঠার ক্ষেত্রে? আপনার কাছে কি মনে হয়? এটা নেগেটিভ পজিটিভ দুইটা দিকই আছে, এবং দুইটাই খুব স্ট্রং। আচ্ছা আচ্ছা। পজিটিভ দিকটা প্রচণ্ড স্ট্রং। আমি জন্মেই শুনেছি, আমি যেদিন জন্মেছি সেদিন সাবিনা আন্টি আমার বাসায় রিহার্সাল করছিলেন, আমাদের বাসায় বাবার একটা সুরে, ও আমার রসিয়া বন্ধুরে, ওইটার রিহার্সাল চলছিল। আমি জন্মেই দেখছি যে বাসায় সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি, শবীর নন্দী, তারা গান গাইছেন, তাদের গান শুনে শুনে তারা আমার একেবারে আত্মীয়ের মতো। হ্যাঁ, আবিদা সুলতানা, রফিক আঙ্কেল। তো আবার যখন এইটার একটা, যেরকম আমি খুব সহজেই যে কোনো কারোর কাছে যেতে পারছি, যে কোনো কারোর কাজের সাথে আমার কোনো করতে, একটা নতুন একটা ছেলে সাবিনা ইয়াসমিনকে দিয়ে গান গাওয়াবে, ও ভাবতে ভাবতে ওর 5 বছর চলে যায় বেচারার। হ্যাঁ, দেখা গেল ওর ফুল কোয়ালিটি আছে, হ্যাঁ, থাকা সত্ত্বেও রিচ করতে করতে ওর অনেকটা সময় চলে যায়। কিন্তু অন দি আদার হ্যান্ড, সত্য সাহার ছেলে হিসেবে এক্সপেকটেশন এতটাই বেশি, আচ্ছা, আমি যাই করি না কেন বাবার মতো হয়নি। আমি যত বড়ই অ্যাচিভমেন্ট হোক না কেন, মানে একটা জেনারেশন ডেফিনেটলি এখন যাদের সাথে, যে জেনারেশনের এখন যাদের সাথে কাজ করছি, they have tremendous respect for my dad or any other music director, composers. কিন্তু ওই জিনিসটা, ওই কম্প্যারিজনটা আসে না। কিন্তু আমার প্রথম দিকে ক্যারিয়ারে এইটা আমাকে প্রচন্ড স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা,
অবশ্যই, এবং স্ট্রাগল না করলে আসলে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আন্তর্জাতিক নানান সম্মাননা। তো এই সম্মাননাগুলো কি একটু ধরা যাক জীবনের প্রাপ্তি তো অনেক কিছু হয়েছে, মানে এন্ড মানে বাংলাদেশি প্রাপ্তির সর্বশেষটা পেয়েছেন। এখন নিজের এরপরে স্বপ্ন ভালো লাগার জায়গাটা কি থাকে মিউজিক নিয়ে বাংলাদেশি কনটেক্সটে কি বলতে চান? আমি একটা জিনিসের আমি প্রচণ্ড কাঙাল, সেটা হচ্ছে আমি শিখতে চাই। এটার আমি আই লাভ টু লার্ন। হ্যাঁ, আমার যদি আজকে কেউ যদি আমাকে বলতো যে তোমার কিছু চিন্তা করতে হবে না, সংসার নিয়ে চিন্তা করতে হবে না, বাজার সদাই নিয়ে চিন্তা করতে হবে না, আমি শুধু পড়াশোনাই করতাম, বিশ্বাস করেন। এবং ফাঁকে ফাঁকে যে জিনিস নতুনগুলো শিখতাম ওগুলো অ্যাপ্লাই করতাম আমার কাজের মধ্যে। আচ্ছা, যেই কারণে কিনা আমি এ আর রহমান স্যারের ওখানে যাই। সেই গল্পেই আসবে আসলে। শেখার নেশাটা এতদূর থাকা ছিল বলেই আসলে তার অবধি বাংলাদেশের কোনো এক সঙ্গীত পরিচালক গিয়েছিলেন। তো এ আর রহমান স্যারের কাছে যাবার অনেক গল্প অনেক ইন্টারভিউতে বলেছেন আমি জানি। তারপরও আজকে লাভ বক্সে স্পেশালি এ আর রহমান স্যার প্রসঙ্গে একটু বলুন। এটা যাওয়ার পিছনে আমি যেটা একটু ছোট একটা ব্যাকগ্রাউন্ড, যেটা আমি তখন প্রচণ্ড ব্যস্ত 2009-এ, বাট একটা সময় মনে হয় যে এই ব্যস্ততাটা এক সময় আমার ফুরিয়ে যাবে যদি আমি নিজেকে এনরিচ না করি। আমি একটা বলের মধ্যে আটকে যাচ্ছি, আমি দেখছি যে আমার জিনিসই রিপিট হচ্ছে, আমার নিজের কাজই রিপিট হচ্ছে বারবার, এবং আমি এখান থেকে বেরোতে পারছি না। সেটা ব্যস্ততার কারণে হোক, জ্ঞানের স্বল্পতার কারণে হোক, যেই কারণেই হোক। সো আই হ্যাভ টু গেট আউট অফ দিস। হ্যাঁ, সো এই চিন্তা করেই তারপরে যাই হোক স্যারের ওখানে যাই। স্যারের ওখানে যে জিনিসটা আমার সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, এটা একদম রিবার্থের মতো। আচ্ছা, মানে আমার লাইফের মিনিংগুলি নতুনভাবে খুঁজে পেয়েছি। লাইফ ইজ নট অল অ্যাবাউট প্রফেশন, লাইফ ইজ অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর কান্ট্রি, অ্যাবাউট দ্য পিপল সারাউন্ডেড বাই ইউ, মানে অনেক কিছু। আমরা তো একটা জিনিসই চিন্তা করি যে আমাদের কথাটা আপনার কাছে বারবার রিকল হয় তার বলা। স্যারকে মানে সামনে থেকে যেটা দেখে মনে হয় তানভীর ভাই, আমরা তো তাকে চিনি অনেক বড় মিউজিক ডাইরেক্টর, অসাধারণ সুরস্রষ্টা, কম্পোজার। তার চেয়েও তিনি অনেক বড় মনের একটা মানুষ, তার চেয়েও উনি বড় একজন ফাদার, তার চেয়েও তার মায়ের কাছে সন্তান হিসাবে তার চেয়েও তিনি আরও বড়। সো আমার মনে হয় যে ওগুলো চিন্তা করলে অ্যাজ এ কম্পোজার মনে হয় ওগুলোর পরে তার স্থান অ্যাজ এ কম্পোজার হিসাবে। ফার্স্ট অ্যাজ এ হিউম্যান বিং, এক্সেলেন্ট একটা মানুষ, 100% রিলিজিয়াস। সে কোনো ওয়াক্ত নামাজ মিস করে না, রোজা মিস করে না, হজ জাকাত মিস করে না। তার মায়ের সবচেয়ে ফেভারিট সন্তান, তার ছেলে মেয়ের কাছে সবচেয়ে ফেভারিট বাবা, আমাদের স্টুডেন্টদের কাছে সবচেয়ে ফেভারিট টিচার। একটা মানুষ এত কিছু, তারপরে তো তার কম্পোজিশনের কথা তো বাদই দেন। একটু এই জায়গায় একটু থামাচ্ছি। ক্যারিয়ার নিয়ে অনেক গল্প হলো এবং ব্রেকটা নিয়ে আসলে আপনার ব্যক্তি জীবন, যে হিউম্যান সাহা কেমন আছে সেই গল্পগুলো ফিরব। প্রিয় দর্শক, লাভ বক্স থেকে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে প্রিয় দর্শক, বিজয়ের রাতে আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক এবং আমরা আড্ডা দিচ্ছি ইমন শাহর সাথে। তো দাদা, ক্যারিয়ার নিয়ে এবং সঙ্গীত নিয়ে অনেক কথা হলো, আবার সঙ্গীতেই ফিরবো। সঙ্গীতের ভেতরে, সঙ্গীতের বাইরে কোনো বিষয় থাকবে না। ভাবি কতটা যন্ত্রণা সহ্য করে? মানে আসলে আমি প্রশ্নটা এমন যে এই সঙ্গীত পরিচালকদের লাইফ স্কেচটা কেমন আর কি? নিশ্চয়ই অবভিয়াসলি খুবই কঠিন আসলে। মানে যে কিনা ওর ফ্যামিলি, ওর বাবা হচ্ছেন একজন খুব সাকসেসফুল লয়ার, তো ওরা খুব ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় হয়েছে। মানে একদম 9টা 5টা জীবন, সন্ধ্যার পরে একটু টেলিভিশন দেখা, তারপরে পড়া শেষ করে ঘুমিয়ে পড়া। হ্যাঁ, যখন বিয়ে করেছি তখন আমার এত ব্যস্ত, তার তখন ওভারনাইট কাজ করতাম। তো বিয়ে করার পরে আমি বাসায় ফিরতাম রাত 2টা 3টা 4টা, বলে এইটা কি ধরনের প্রফেশন যে রাত 4টার সময় একটা মানুষ বাসায় আসবে কেন, এটা কি আবার। হ্যাঁ, তো যাই হোক, এগুলো এখন নিজেও কিছুটা আমি ইয়ে করে নিয়েছি, আচ্ছা 12টার মধ্যে কাজ শেষ করে ফেলবো। যন্ত্রণা তো সহ্য করতেই হয়, আর আমরা তো একটু ভাবুক প্রকৃতির। হ্যাঁ, হঠাৎ করে গল্পের মধ্যে চিন্তায় চলে গেলাম, আচ্ছা ওটা কিরকম করলে কি হয়। হ্যাঁ,
এই জিনিসগুলো একটু বিরক্তিকর যে কোনো কারোর জন্যই। আমাদের আলাপগুলি আসলে সবসময় কোনো না কোনোভাবে, যখন আমাদের ফ্যামিলি গেট টুগেদার হয়, আপনি জানেন অবশ্যই, দেবাশিস আমার কাজিন, হ্যাঁ, আমার মামা ডিরেক্টর, আমার বড় ভাই একসময় বিখ্যাত শিশুশিল্পী ছিল মাস্টার সুমন, হ্যাঁ। জি। তো আমরা যখন বসি আমাদের আড্ডাগুলি ফিল্ম এবং মিউজিক কেন্দ্রিকই হয়। আচ্ছা। তো এইখানে আবার ওরা পার্টিসিপেট করতে পারে না। বাহ! সো মানে তখন আর মানে গল্প খুঁজে পায় না। হ্যাঁ। তো তো একটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে। ফেসবুকে দেখি আপনারা জেনারেশন নেক্সট নামে একটা হ্যাঁ, মুভমেন্ট বা হ্যাঁ। একটা আড্ডাবাজি। আমাদের এই ফেসবুক কালচারে আসলে তো আমাদের ভার্চুয়ালি এত সম্পর্কের দূরত্ব, মানে পারস্পরিক দূরত্ব হয়ে যায় যে এই এসএমএস বা এই যে আপনার ভিডিও কলের ছাড়া আসলে দেখা সাক্ষাৎ হয় না। সেক্ষেত্রে এই আড্ডাবাজির উৎপত্তিটা কিভাবে? এটা না হঠাৎ করেই হয়েছে। এটা গাজী আঙ্কেলের ছেলে উপলদা, হ্যাঁ, গাজী মাজহারুল আঙ্কেলের ছেলে উপলদা দিঠি। এটা কিভাবে জানি হয়েছে, আমি ঠিক এক্সাক্ট মানে আচ্ছা, মানে ইয়েটা জানি না, মানে আচ্ছা। কার মাধ্যমে শুরু হয়েছে। তো আমরা আখি আলমগীরকে আমাদের লিডার বলি এই গ্রুপের, হ্যাঁ, আচ্ছা, শি ইজ আওয়ার লিডার, হ্যাঁ। তো তো আমাদের যারা ফিল্ম ফ্র্যাটার্নিটির যারা আমরা নেক্সটে যারা আছি, তো তারা একটা গেট টুগেদার করা বা সবার সাথে যোগাযোগটা রাখা, এবং আমাদের ইচ্ছা আছে যে আগামীতে, মানে আগামী বলতে খুব শীঘ্রই এটাকে কেন্দ্র করে একটা বড় কিছু একটা ফান্ড রেজ করা বা একটা চ্যারিটি, এরকম কিছু একটা মানে জেনারেল পিপলের জন্য কিছু করার একটা টার্গেট নিয়েই আসলে করা, একটা যোগাযোগ বন্ধুত্ব তো সেটা তো আছেই, এটার সাথে রিলেটেড যাতে আরো কিছু বেটার কিছু হয় সেটারও একটা উদ্দেশ্য ইমন আছে। ভাই, আপনি আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ এবং সেই ক্ষেত্রে যদি বলি যে চলচ্চিত্র নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা মুখরোচক হোক, আলোচিত হোক, বিতর্কিত হোক, সমালোচিত হোক, গত ৩-৪ মাস ধরে প্রচন্ড আকারে মিডিয়াতেও বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে, শিল্পী সমিতি নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ আমাদের নায়করাজকে বিভিন্ন ধরনের কটূক্তি বা এইসব প্রসঙ্গে নিউজগুলো নিয়ে। আপনি অবশ্যই চলচ্চিত্রের বাইরে না, এই পরিবারের বাইরে না, তো সেক্ষেত্রে আপনি সে পরিবারের সদস্য হিসাবে এই সব বিষয়গুলো নিয়ে কিভাবে নাড়া দেয়, বা যখন আপনার সিটিং এ কথা বলেন সেগুলো কিভাবে? খুবই দুঃখজনক তানভীর ভাই, এটা মানে এটার খুবই কষ্ট লাগে, কারণ আমাদের কি এই আলোচনার সময় কিনা এখন? আমাদের তো না, আরো অনেক একেবারেই না, আমাদের ডেভেলপমেন্টের কাজের ব্যাপার সময়, আছে। আমাদের নিজেদেরকে কোথায় চলে যাচ্ছে আজকে আমাদের পাশের দেশ, কোথায় চলে যাচ্ছে বিশ্ব, সেখানে না রেখে আমি আপনাকে খোঁচা মারছি, আপনি আমাকে খোঁচা মারছেন, আবারও আমি আপনাকে খোঁচা মারছি, আপনি মারছেন। হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন? কারেক্ট। আমরা কি পারছি না সেটাই আমরা ডেভেলপ করার চেষ্টা করি। আমরা কেন আমাদের পাশের দেশ কলকাতায়, আমি বম্বের কথা বলছি না, আমি তেলেগু ইন্ডাস্ট্রির কথা বলছি না, কলকাতা তো আমাদের মতো বাজেটের ছবি বানায়, তাহলে তাদের ছবিগুলো এত উন্নত হচ্ছে কি করে? কেন আমাদের এখনো কিছু একটা ভালো কিছু চিন্তা করতে, একটা জাস্ট মেকআপ আর্টিস্টের কথা ভাবতে গেলে আমার কলকাতার মেকআপ আর্টিস্টের কথা ভাবতে হয়? ওয়াই নট, যে ওরা আমাদের থেকে নিয়ে একটা সময় তো ছিল যে ওদের ফিল্মের ইন্ডাস্ট্রি যখন একদম ডাউন হয়ে গেছে, আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে কাজ করতো, আমাদের এখান থেকে ফাইট ডিরেক্টররা, মিউজিক ডাইরেক্টররা, ক্যামেরাম্যানরা যে কাজ করতো, আর্টিস্টরা যে কাজ করতেন, তো এখন সেই বালিঘড়ি আজকে মানে উল্টে গেছে, উল্টে সেটা গেছে। খুবই দুঃখজনকভাবে হলেও সত্য। এবং এটা নিয়ে এই প্রসঙ্গগুলো নিয়ে আসলে অনেকগুলো অভিযোগ তৈরি হয় যে আপনারা যারা সঙ্গীত পরিচালনা করেন এবং খুব লিডিং অবস্থায় রয়েছেন, তারা বিভিন্ন রকম প্রোডিউসার বা পরিচালকদের বায়নার হাত ধরেই বাইরের শিল্পীদের দিয়ে গাওয়ানোর চেষ্টা করেন। পাশাপাশি এই প্রসঙ্গে একটু বলবেন, আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছা করে, যে যেমন ধরেন আজকে ইমন শাহর কোনো চলচ্চিত্রের গান রিলিজ হলো, সেটা তো আর বাংলাদেশি সাবকন্টিনেন্টে থাকছে না, কারণ ইউটিউবে রিলিজ হলে তো সারা বিশ্বে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়ায় আমাদের গানের এনরিচমেন্টটা কেমন আছে এখন আমাদের দেশে? প্রথম যেটা আপনার প্রশ্ন ছিল যে বিদেশি শিল্পীদের ব্যাপারে, আমি কোনো সময় যদি যতই ছবির কাজ করেছি, হ্যাঁ আমি হ্যাঁ সেটাতে আমি চেষ্টা করি যে আমাদের দেশের শিল্পী দিয়েই করাতে, যদি না সেটা যৌথ প্রযোজনার ছবি হয়। যৌথ প্রযোজনার ছবিতে বাই ল যদি আপনি যান, তাহলে আপনাকে 50-50 আপনাকে ইউজ করতে হবে, হ্যাঁ। তো সেটার ব্যাপার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা প্রবণতা হচ্ছে যে আমি একটু যে গানটা যদি শ্রেয়া গায় বা অরিজিৎ গায়, দ্যাটস নাথিং রং উইথ দিস তানভীর ভাই, এটা আমার একটা স্বপ্ন থাকবে যে হ্যাঁ এটা ভালো লাগবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা যদি রেগুলার যাতে না হয়ে যায়, এটা আমার মানে ভয়টা ওখানটাতেই, যে আমাদের দেশে কি ভালো সিঙ্গার নেই বা কোনো সময় কি ছিল না? আনপ্যারালাল, মানে আপনি যদি সাবিনা ইয়াসমিনের কথা বলেন, রুনা লালার কথা বলেন, মানে তারা আজকে মনে হচ্ছে আমাদের দেশের রুনা লালা নেই,
ইন্ডিয়া তাই বলে কিন্তু, হ্যাঁ। আচ্ছা। তো সে ডেফিনেটলি তারা এখনও গান গাইছে, হ্যাঁ, কিন্তু একটু আসলে দেশপ্রেমটা একটা বড় ব্যাপার। অবশ্যই। আমি যদি আমার দেশপ্রেমের জায়গাটা থেকে আমি যদি চিন্তা করি, আমাদের অনেক কিছু দেওয়ার আছে এই দেশকে, অনেক কিছু এই দেশ থেকে বিশ্বকে দেওয়ার আছে, অবশ্যই। সেটা আমি মনে করি। বিকজ উই হ্যাভ ট্যালেন্ট, আমাদের দেশে অনেক বড় বড় ট্যালেন্ট জন্মেছে সব ক্ষেত্রেই। সেক্ষেত্রে এবং আমাদের এই ডিস্ট্রিবিউট এবং গানের বিপণনের ক্ষেত্রে যে ইউটিউবে যখন যাচ্ছে বা সেক্ষেত্রে বাংলাদেশি চলচ্চিত্রের গান সেই অর্থে সত্যি স্প্রেড কথা, হচ্ছে আমাদের কিনা? আমাদের দেশের যেটা আমি মনে করি পার্সোনালি, মিউজিকের ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্ট দরকার। আচ্ছা। এটা মানে একটা আমি নিজের কথাই বলছি, হ্যাঁ। যে না আসলে আমরা বিশ্বমানের জায়গায়, যেটা সত্যি বলতে যেটা বোঝায়, হ্যাঁ। কারণ একটা গান কিন্তু আপনি যেহেতু একজন কম্পোজার, একজন সিঙ্গার, আপনি জানেন যে একটা গান তৈরি করতে অনেকগুলো লেয়ার আছে। গানের সুর, কথা, গায়কী, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, জি। দেন এটার মিক্সিং, দেন এটার একটা প্রপার মাস্টারিং, Mastering, দেন দ্য ডিস্ট্রিবিউশন। correct. প্রত্যেকটা জায়গাতে যদি হালকা হালকা করে ল্যাকিংস হয়, দেন ইট বড় বিকামস ভেরি পুয়ার একটা প্রোডাক্ট। সো এই প্রত্যেকটা জায়গাতেই যে সুর করছে, সুর করাটা আরেকটু সুন্দর, লেখার ব্যাপারগুলি, বাণীগুলি আরেকটু সুন্দর, যে গাইছে তার গায়কিটা, হ্যাঁ, ডেফিনেটলি একজন গাইলো, শান গাইলো বা সোনু গাইলো বা অরিজিৎ গাইলো, হ্যাঁ, বেটার গাইছে, হ্যাঁ। এরকম এরকম করে যদি আমরা যদি একটু যে যার ক্ষেত্রে একটা যদি আমরা একটু combined ইয়ে work করি, কম্বাইন ওয়ার্কটা যদি আরেকটু স্ট্রং হয়, আমার মনে হয় খুব বেশি পিছিয়ে নেই আমরা। আচ্ছা, আচ্ছা। বাট উই শুড বিকাম লিটল মোর সিরিয়াস। কিন্তু যৌথ প্রযোজনার ছবির নানান রকম যখন পোস্টার বা ক্রেডিট লিস্টে যখন বাইরের দেশের বা ভারতীয় মিউজিক কম্পোজারদের নাম দেখি, তখন তো দর্শক হিসেবে বা সাধারণ ভক্ত হিসেবে ইমন শাহর ভক্তদের একটু খারাপ লাগতে পারে। না না, এটা তো লাগেই। এখন যেটা বললাম, সেই যৌথ ঘাটতিটা আছে প্রযোজনার কিনা? নীতিমালার মধ্যে দিয়ে অনেকে অনেক কিছু করে, হ্যাঁ, কিন্তু দেখেন তাদের গান কি খুব আসলে জনপ্রিয়তা পাচ্ছে? আচ্ছা, এই প্রশ্নটাই আসলে আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছিলাম। যাই হোক, অনেক কড়া কড়া কথা বলছি যে প্রেমের গান বা রোমান্টিক গানে আপনি সিদ্ধহস্ত জানি তো। প্রেমের গান শুনতে হলে নাকি অনেকগুলো প্রেমের অভিজ্ঞতা থাকতে হয়। প্রসঙ্গ পাল্টাই বলেন। না, অকপটে বলেন। না, ডেফিনেটলি, মানে প্রেম তো এখন প্রেম অনেক ধরনেরই হতে পারে। আচ্ছা। প্রেমটা আপনার কাজ নিয়ে হতে পারে, হ্যাঁ। একটা সুরের বিষয়। আপনি আপনি কম্পোজারের প্রেম, আই মিন লাভ উইথ এআর রহমান, হ্যাঁ, এটা এতই প্রেমে পড়লাম যে চলেই হ্যাঁ, গেলাম চলে সবকিছু গেলেন, ছেড়ে ছুড়ে, correct. হ্যাঁ। সো ডেফিনেটলি ভালোবাসাটা থাকতেই হবে। কোনো কিছুর জন্ম, সৃষ্টি ভালোবাসা ছাড়া হয় না। আচ্ছা, সো অবশ্যই। এবং সুরের ক্ষেত্রে এটা খুব কমন প্রশ্ন এবং আমি জানি আসলে যে তারপরও অনেকে প্রশ্ন করেন যে সুর তৈরির ব্যাপারটা। সে সুর তৈরির ক্ষেত্রে আপনার এলিমেন্টটা বা আপনার পারিপার্শ্বিক বিষয়টা কেমন থাকে? আপনার চর্চাটা কেমন? সত্যি কোন কথা ওয়েতে? বলতে তানভীর ভাই, ফিল্মের কিছু ফরমাইশি বা ফরমাইশি বলবো না, কিছু ফরম্যাটেড জিনিস আছে, যেখানে একটা স্যাড গান লাগছে। আমি জানি যে এই ফিল্মের প্রেক্ষাপটে এটার যে টার্গেট অডিয়েন্স, এখানে যদি আমি ওই লেভেলে চলে যাই, এটার না দর্শক পছন্দ করবে, না কিছুই হবে না। সো ওই ছকে কিছু কিন্তু কাজ করা হয়, এটা সবখানেই, পৃথিবীর সবখানেই। আবার যেখানে ফ্রিডমটা থাকে, তখন কিন্তু হ্যাঁ আমরা এক্সপেরিমেন্ট করি বা একটু নতুন কিছু করার চিন্তা করি, হ্যাঁ। তো তখন ওই জিনিসগুলি নিয়ে খেলা যায় আচ্ছা, আর আচ্ছা, কি। আচ্ছা। মানে সেক্ষেত্রে সেই সুযোগগুলো হয়তো খুব বেশি আসে না। এটা সবসময় এটার মানে এক্সেপশনাল জিনিস তো খুব রেগুলার না, এই জন্য আমরা এক্সেপশনাল বলি। কারেক্ট, কারেক্ট। স্বীকৃতির ক্ষেত্রে বা জনপ্রিয়তার ক্ষেত্রে সঙ্গীত পরিচালক সত্তাটা ঠিক কতটা ফেম ক্যারি করে? অর্থাৎ আমাকে কেউ চিনলো না বা এই না চেনার একটা আকুতি থেকে নিজে গেয়ে ফেললাম। এই চর্চাটা তো বাংলাদেশে আছে। তো সেক্ষেত্রে নেক্সট জেনারেশনের সঙ্গীত পরিচালকদের কি বলার আছে আপনার? কেউ যদি ভালো গায় সে গাক না, সমস্যা নেই। হ্যাঁ, কেউ যদি ভালো গায় এবং সুর করে, দুইটাই করুক, কোনো সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আমি ভালো সুর করি কিন্তু ভালো গাই না, কিন্তু আমি গাইতেই হবে আমাকে, আচ্ছা, এইটা ভালো না। যেমন আমি ট্রাই করেছি অনেকবার গান গাওয়ার ফিল্মেই, জি, কিন্তু দেখছি যে না, আমার কণ্ঠটা আসলে চলচ্চিত্রের পর্দার সাথে যাচ্ছে না। আচ্ছা, সো আই ইরেজড মাই ভয়েস অ্যান্ড আমি অন্য একজন প্রফেশনাল সিঙ্গারকে দিয়ে সে গাইয়েছি, এবং আমি একটা গান তৈরি করার পরে মনে করছে এই গানটা সবচেয়ে বেটার কে গাইবে, বেস্ট কে গাইবে, বাহ! তাকে দিয়ে গাও। তো ওইখানে সিম্পলি আমার আপনি নামটা স্বীকার আসেনি মানে কোনো বললেন সময়। আরকি বিষয়টা, হ্যাঁ। হ্যাঁ, তো সিম্পলি বললেন বিষয়টা আরকি। না না, আসলেই তো তাই, সেটাই, তাই না? তো আজকে রেহমান স্যারের কথাই বারবার আসুক এক্সাম্পলে,
সে অসাধারণ সিঙ্গারও এবং কম্পোজারের কথা তো বলাই নেই। এবং সে কিন্তু ইচ্ছা করলে সব ছবি সব গানই সেই গাইতে পারত, তা তো করে না। তো যেখানে তাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সেই গানটাই সে গায়। অবশ্যই। তো আলটিমেটলি না মানে ক্ষতটা তারই হবে যে কিনা জিনিসটা বুঝবে না। সেটাই নিজের গানের সবচেয়ে ভালো চিত্রায়ন আপনার কাছে মনে হয়েছে? থাকে না যে গান করার সময় তো একটা ইমাজিন করেন সবসময়। হলে গিয়ে বা ছবিটা দেখার পর কোনটা মনে হয়েছে? হয়েছে অনেক, যেমন প্রথম দিকে বলতে গেলে যেমন দেবাশিসের শ্বশুরবাড়ি জিন্দাবাদের আমি ছিলাম একা একা এই গানটার রিয়াজ ভাই এবং শাবনূর ছিল গানের, অসাধারণ একটা পিকচারাইজ হয়েছিল ওই সময়ের প্রেক্ষাপটে। এই সময়ের একটা ছবির কাজ আমি করেছি, গহীন বালুচর, বজরুল আনাম সৌদের ছবিটা রিলিজ হবে। এর মধ্যে ওই গানের ওখানে একটি রোমান্টিক গান আছে, বাপ্পাদা গিয়েছে, বাপ্পাদা আর ইয়ে গিয়েছে, ভালোবাসে বুক ভাসে মুন্নু ভাবি আমাদের, হ্যাঁ, দিনাত জাহান মুন্নি। অসাধারণ একটা খুব সিম্পল পিকচারাইজেশন, একদম বালুচরের মধ্যে কোনো প্রপস নেই। মানে আফটার এডিট আপনি দেখেছেন একদম? আফটার, হ্যাঁ, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হয়েছে তখন পুরো ছবি দেখেছি। মানে মনে হয় যে আরেকবার দেখি, আরেকবার দেখি, মানে আরেকবার দেখি, এত সিম্পল, মানে এত সুন্দর, এত অ্যাপ্রোপ্রিয়েট। তো অবসর বা মিউজিকের বাইরে আসলে মুভি দেখা বা বই পড়া, কোথাও ঘুরতে যাওয়া, কি ধরনের? মুভি দেখাটা আমার মানে আমার প্রফেশনেরই একটা অংশ আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটার বাইরে আমি সাইক্লিং করি। আচ্ছা, হ্যাঁ, সাইক্লিংটা আমার খুব ফেভারিট। তো গ্যাপ পড়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, আমি আমার ছেলেদের সাথে, বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে খুব পছন্দ করি। এটা আমার প্রচণ্ড একটি মানে আমার মানে কি বলবো, প্রেশাস টাইম আর কি। সবচেয়ে জীবনের সুখ স্মৃতি, আমি কিন্তু শেষ মিনিটে রয়েছি, সুখ স্মৃতি যদি বলতে বলা হয়, কোন স্মৃতিটা খুব বেশি রিকল করে আপনার জীবনে? সবচেয়ে সুখের স্মৃতি আমার প্রথম রেকর্ডিং বাবার সাথে। বাহ, দ্যাট ইজ দি বেস্ট। আমার যখন প্রথম ফিল্মের গান রেকর্ডিং করলাম গাজী আঙ্কেলের পরাধীন ছবির, এবং বাবা পিছনে বসে থেকে আমাকে নির্দেশনা দিচ্ছেন এবং পিছন থেকে সাহস যোগাচ্ছিলেন, দ্যাট ইজ দি বেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। অবশ্যই। তো ইমন ভাই, ধন্যবাদ। বাংলাদেশি ক্রিকেট যেমন আমাদের খুব প্রাউড এনে দিচ্ছে, এবং বাংলাদেশের মিউজিক, চলচ্চিত্র একসময় এই অবস্থানে যাবে এবং অবশ্যই বিশ্ববাসীর দরবারে আপনি এই সারা বিশ্ব বাঙালির রাত জেগে আছে যারা শুনছেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে একটু বলুন। তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে থাকার জন্য, তানভীর ভাইয়ের এত সুন্দর প্রোগ্রামে থাকার জন্য, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, দেশকে ভালোবাসবেন, দেশের সব কিছুকেই ভালোবাসবেন, অবশ্যই আমাদের চলচ্চিত্রকেও। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, দেখা হবে আগামী সপ্তাহে একই সময়। এবং যে কথাটি বলে শেষ করি সবসময়, যে বাংলাদেশকে ভালোবাসতে হলে, যে ক্রিকেটকে ভালোবাসার জন্য আজকে রাত জেগে আছেন, চলচ্চিত্র সংস্কৃতিকে ভালোবাসতে হলে নিজের গাঁটের পয়সা খরচ করে সকালবেলা বা প্রত্যেক শুক্রবার যে ছবিটা রিলিজ হয়, যান না দেখতে, আলোচনায় বসুন, সমালোচনায় বসুন, তবেই তো আজকে আমাদের চলচ্চিত্র বিশ্ব দরবারে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।